যে অভিযোগটি আসলে বরাবর আমরা দেখি সাধারণ মানুষগুলো করেন এই দুর্যোগে যেসব মানুষ পানিবন্দী থাকেন যে সরকার ঘোষিত যে ত্রাণ সেটি আসলে তাদের হাতে পৌঁছায় না। আপনি যেহেতু দিনভর খবর রেখেছেন, আপনার দৃষ্টিতে সেই ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে বাধা আপনি কি কি দেখছেন এবং ব্যবস্থাপনাটি কি হলে পরে আসলে এই ত্রাণগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো যেত? তানি, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে আসলে সারাদিন যখন এই খবরগুলো রাখছিলাম, বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, আমাদের তখন ত্রাণ বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেনের সাথে কথা হয়েছে এবং তিনি তখন বলছিলেন যে তাকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যেন এই জেলাগুলোই খোঁজখবর নেন, বিশেষ করে যেন ত্রাণের তদারকিটা করেন। এবং তিনিও বলছিলেন যে শতভাগ আসলে সম্ভব হচ্ছে না, সেটা আমরা প্রতিবেদনে দেখাচ্ছিলাম। আমাদের কাছে যেটা মনে হয়েছে আসলে যে এখানকার যে বসবাসরত মানুষ যারা যেখানে থাকেন বা বসতিগুলো যেখানে রয়েছে সেগুলো একটু দুর্গম, বিশেষ করে বান্দরবান এবং কক্সবাজারের বেশ কিছু এলাকা রয়েছে যেখানে স্বাভাবিকভাবে মানুষের যাওয়াটা একটু কষ্টসাধ্য এবং সেখানে মানুষ আটকে পড়েছেন, ফলে সেখানে ত্রাণ নিয়ে যেতে পারছেন না। আরেকটি বিষয় আমার কাছে মনে হয়েছে সেটা প্রশাসনের কিছুটা গাফিলতি রয়েছে বা প্রশাসন সমন্বয়টা করতে পারছেন না। আপনি দেখেন এটা আসলে 5 মাসের বয়সে একটি সরকার এবং সেখানে আমলাতন্ত্রের একটু জটিলতা স্বাভাবিকভাবে থেকেই যায় এবং আমরা দেখছিলাম যে সেখানে সরকার দলীয় নেতাকর্মী সহ আমলাতান্ত্রিক যে প্রক্রিয়াটা রয়েছে, যারা মাঠ পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন, তাদের একটা সমন্বয়ের মাধ্যমে সে ত্রাণ কার্যক্রম দেওয়া হচ্ছে। ফলে আমরা জনগণের কাছ থেকে যে অভিযোগটা পাচ্ছিলাম যে তারা ত্রাণ পাচ্ছেন না, এই ধরনের অভিযোগ নিয়ে আমরা কিন্তু প্রশাসনের সাথে আমরাও তড়িৎভাবে যোগাযোগ করি, তাদেরকে বলি যে ওই এলাকায় ত্রাণ পাচ্ছেন না, সেখানে দেওয়া সম্ভব কিনা, এবং তারাও ব্যবস্থা নিচ্ছেন। বিশেষ করে আজকে কিন্তু কক্সবাজার জেলার যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে এবং তিনি একটি প্রতিবেদনের অংশ হিসেবে তিনি বলছিলেন যে আপনার সেই প্রতিবেদনে আমরা দেখেছি যে ত্রাণের বিষয়ে পাচ্ছেন, আপনারা বলছিলেন সেই তথ্যগুলো আমাদেরকে দেন, আমরা ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করবো বা আমরা খুঁজে দেখবো আসলে বিষয়টা কি। সেই বিষয়গুলো কিন্তু ঘটছে এবং আমার কাছে সেটাই মনে হয়েছে যে প্রশাসন যদি আরেকটু চেষ্টা করে, যেহেতু তাদের একটু দুর্গম জায়গায় রয়েছে এবং চতুর্দিকে পানিতে তারা বন্দী রয়েছে, ফলে তারা চাইলেও সেখানে পৌঁছাতে পারছে না বা তাদের কাছে সঠিক তথ্য আসলে আসছে না। আর আপনার মাধ্যমে এটা আসলে বলাই যায় এবং আপনিও জানেন যে এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কর্মকর্তারাও নতুন পদায়ন হয়ে এসেছে, ফলে এই এলাকা নিয়ে তাদের যে চিন্তাভাবনা বা তাদের যে সোর্সেসের জায়গাটা থাকে সেটারও হয়তো ঘাটতি থাকতে পারে। কিন্তু কর্মকর্তা সহ প্রশাসনের মধ্যে আমরা আসলে ইচ্ছার ঘাটতি দেখছি না, হয়তো কোনো জটিলতা দেখা যাচ্ছে বা যে সমন্বয়হীনতার কথা বলছিলাম সেটা থাকতে পারে। তারা চেষ্টা করে যাচ্ছে এবং পৌঁছানোর জন্য, এবং সরকারের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত ত্রাণ রাখা হয়েছে বলে কিন্তু জেলা প্রশাসন সহ আমরা মিনিস্ট্রি থেকে জানতে পারছিলাম। তারা বলছিলেন যে যেই পরিমাণ ত্রাণ প্রয়োজন, বিশেষ করে আজকে কিন্তু প্রতিমন্ত্রী আমাদেরকে জানালেন যে 10 দিন হোক 12 দিন হোক, যতদিন লাগুক, এই দুর্যোগ যতদিন না কাটবে ততদিন ফুড এইডের তারা দিয়ে যাবে, এই কার্যক্রম তারা চলমান রাখবে। কোনোভাবেই যেন কোনো লোক ভোগান্তির শিকার না হয়, কোনোভাবে কোনো লোক যেন খাদ্যের অভাবে না থাকে, ওষুধের সংকটে না ভুগে, সেই বিষয়টা তারা দেখবেন। যদিও এখন পর্যন্ত সেটা শতভাগ সম্ভব হচ্ছে না, তারা চেষ্টা করছেন বলে তারা দাবি করছেন, কিন্তু আমরা দেখছি মাঠ পর্যায়ে যদি আরেকটু সচেষ্ট হওয়া যায়, লোকবল আর একটু বাড়ানো যায়, বিভিন্ন প্রান্তিক পর্যায়ের মানুষ যারা রয়েছে বা বিভিন্ন বেসরকারি সংস্থা বা সিভিল সোসাইটি যারা রয়েছেন, সবাইকে যদি কানেক্ট করে আসলে সেই ত্রাণ কার্যক্রমটা আরও পরিচালনা করানো যায়, আমার ধারণা সেটা আরও বেগবান হবে এবং প্রান্তিক পর্যায়ে মানুষ ত্রাণ পাবেন। নিশ্চয়ই আপনি সবাইকে একসাথে নিয়ে কাজ করার কথা বলছিলেন। আমরা আসলে এই বিষয়টি নিয়েও একটু আলোচনা করতে চাই। আমাদের আরেক সহকর্মী সবুজ মাহমুদ আছেন রাঙামাটিতে। সবুজ, আমরা যখন এরকম অতিবৃষ্টি বা বন্যার মতো ঘটনা ঘটে, আমরা একটা সময় দেখতাম যে নানা ধরনের স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো তারাও কিন্তু সরকারের সাথে নিজ উদ্যোগে অনেক কাজ করতেন। এবার কি চিত্রটা কিছুটা ভিন্ন? এবার কি আমরা সেখানে অন্যদেরকে খুব একটা পাশে পাচ্ছি না? কারণ কারণ এই ধরনের সংগঠনগুলো যেহেতু প্রতি বছর এই কার্যক্রম চালিয়ে আসে, যেই কথাটি আমাদের এক সহকর্মী বলছিলেন যে প্রশাসনিক দিক থেকে অনেকেই যখন নতুন করে নিয়োগপ্রাপ্ত হন তখন সেই জায়গার পরিচিতি, সেই জায়গার হচ্ছে রাস্তাঘাট চেনা, ব্যবস্থাপনাটা ঠিকমতো করবার জন্য যেই দরকার অভিজ্ঞতা, সেটি হয়তো তাদের প্রথম দিকে হয়তো সেটি হয় না। কিন্তু যখন বেসরকারি যে সংগঠনগুলো এ ধরনের কাজ করে থাকে, এর আগের সময় আমরা দেখেছি যে সরকারের সাথে তারা কাজ করত। এবার কি সেই জায়গায় আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কি কম দেখতে পাচ্ছি? কারণ একা তো আসলে সরকারের পক্ষে ত্রাণগুলো সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না, এটা তো সবাই বলছে। তানিয়া, আমি চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং রাঙামাটি এই 3টি জেলায় কাজ করেছি গত কয়েকদিনের বন্যায়, এবং আমি দেখেছি যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য যেসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো স্থানীয়ভাবে কাজ করে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা কিন্তু ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে, এবং এছাড়া
এলাকা ভিত্তিক বিভিন্ন সংগঠন কিন্তু ত্রাণ কার্যক্রমে তারা সহায়তা করেছে এবং রাজনৈতিক যেসব অঙ্গ সংগঠনগুলো আছে, ছাত্র সংগঠনগুলো আছে, তারা কিন্তু এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। সুতরাং স্থানীয় প্রশাসন কারো কাছ থেকে সহযোগিতা পায়নি, এইটা আমার কাছে মনে হয় অমূলক। তো আপনাকে আমি যে বন্যার আপডেটটা যদি জানাতে চাই, যে আমি খাগড়াছড়ি রাঙামাটিতে গত কয়েকদিন কাজ করে যেটা দেখলাম, যে প্রথমে রাঙামাটির কথা যদি আমি বলি, রাঙামাটিতে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে বিলাইছড়ি উপজেলা। এটা কিছুটা কি বলে উত্তর দিকে জেলা, একটু উপরের দিকে। তো এই জেলাটা প্লাবিত হওয়ার পর এখন কিন্তু প্রায় অর্ধেকেরও বেশি পানি কমে গেছে, কিন্তু এইটা পানি কমার সাথে সাথে অন্যদিকে নিচের দিকে যেই উপজেলাগুলো আছে, যেমন বিলাইছড়ি, গত পরশুদিন বিলাইছড়ির অবস্থা খুবই ভয়াবহ ছিল, মানুষের চালের উপর দিয়ে পানি গেছে, এমনও আমরা চিত্র দেখেছি। এবং গতকালকে আমি যখন খবর নিলাম বিলাইছড়ির পানিটা কমে গেছে, আবার আজকে বড় কল নামে যে একটা প্রত্যন্ত এলাকা আছে, যেটা প্রায় ভারতের বর্ডারের কাছাকাছি, তো সেই উপজেলাটা কিন্তু গতকাল থেকে পানি উঠেছে এবং আজকে সেখানে বেশ পানি আছে। তো এই রাঙামাটি খাগড়াছড়ির বৃষ্টি কিন্তু আমরা 2 দিন ধরে একটু কম দেখতে পাচ্ছি। তার মানে ওই দিকে ধরা যাক যে সীমান্তের বাইরে যে জায়গাগুলো আছে, সেখানে হয়তো অতিবৃষ্টির কারণে এই সীমান্তবর্তী এই যে উপজেলাগুলো আছে সেইগুলো প্লাবিত হচ্ছে। এবং আমরা কিন্তু এখানে একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি যে উপজেলা পর্যায়ের প্রশাসনগুলো যে তথ্যগুলো আমাদেরকে দিচ্ছে, যে কয়টি আশ্রয় কেন্দ্র আছে, কি পরিমাণ আশ্রয় গ্রহণ করেছেন এবং কতজন আসলে কি ধরনের ত্রাণ সহায়তা পেয়েছেন, সেই তথ্যের সাথে জেলার যে তথ্য সেইগুলোর কিন্তু অনেক তফাৎ থাকে। এটা কেন হয়? হয়তো তারা সময় মতো বা তাৎক্ষণিকভাবে আপডেট করেন না, কিন্তু এত তফাৎ আসলে এখনো রাঙামাটিতে বলা হচ্ছে, রাঙামাটির জেলার যে তথ্য সেটাতে বলা হচ্ছে 1000 পরিবার পানিবন্দী আছে, কিন্তু বাস্তব চিত্র তো একটি উপজেলায় তো 1000-এর বেশি পানিবন্দী আছে আমরা দেখতে পাচ্ছি। আপনাকে আরো জানিয়ে রাখি, খুবই ইন্টারেস্টিং, এই 1000 যেই পানিবন্দী পরিবারের কথা বলছিল 2 দিন আগে, সেই তথ্যটা দেওয়া হয়েছিল মাত্র 300, তার আগে দেওয়া হয়েছিল 106 সম্ভবত বা 120। তো এত তফাৎ, কিন্তু তার আগে যখন 106 দেওয়া হয়েছিল বা 300 দেওয়া হয়েছিল, ওই সময় কয়েক হাজার পরিবার পানিবন্দী আছে, আমাদের কাছে সেই তথ্য আছে, ছবি আছে, আমরা ছবিতে দেখিয়েছি। তো এখানে অনেকটা তারতম্য আছে, সেটা কি আসলে ইচ্ছাকৃত নাকি আসলে অন্য কোনো বিষয় আছে, সেটা আসলে অনুসন্ধানের বিষয়। আর আপনাদেরকে আর ত্রাণের ব্যবস্থাপনা নিয়ে যদি বলতে চাই, ত্রাণ এমনও হয়েছে যে একটি উপজেলা, মানে আমি যে বিলাইছড়ি উপজেলার কথা বললাম, সেখানে রাঙামাটি সদর থেকে বিলাইছড়ি যেতে নৌকায় করে 3 থেকে 4 ঘন্টা, কখনো 5 ঘন্টাও লেগে যায়। এবং যেখানে বিলাইছড়ি শহর উপজেলা থেকে বন্যা কবলিত এলাকায় যেতে আরো 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা লেগে যায়। তো উপজেলা থেকে বা জেলা পর্যায় থেকে ত্রাণ পৌঁছাতে আসলে অনেক সময় লেগে যায়। অনেক সময় দেখা যায় যেহেতু উজান থেকে পানির ঢল অনেক বেশি, সেহেতু ত্রাণ বহনকারী যে নৌকাগুলো আছে সেগুলো কিন্তু পৌঁছাতে পারে না ঠিক মতো, যার কারণে ত্রাণও ঠিক মতো পৌঁছাতে পারে না। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা অনেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে, কিন্তু আশ্রয়কেন্দ্র থেকেও তারা ত্রাণ পাচ্ছে না। আবার আমরা এটাও দেখেছি যে উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন ত্রাণ নিয়ে একেবারে দুর্গম কয়েকটা এলাকায় যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ত্রাণটা পর্যাপ্ত না, যার কারণেই কেউ পাচ্ছে হয়তো বা কেউ পাচ্ছে না। এই জন্য আপনি যে প্রসঙ্গটা তুললেন যে ত্রাণগুলো পর্যাপ্ত না, এবং একই সাথে কিছুক্ষণ আগে বলছিলেন যে সংখ্যার একটি তারতম্য আছে। এটি তো দিন শেষে ত্রাণ কতটুকু প্রয়োজন এবং কতজন মানুষ এই দুর্ভোগে আছে, সেটি তো তালিকাটি যদি করবার দায়িত্ব থাকে, যতটুকু আমরা সাধারণভাবে বুঝি, এটা জেলা প্রশাসকের পক্ষ থেকে সম্ভবত এটি করা হয়ে থাকে। সেখানে আপনার কাছে কি মনে হয় যে তারা কি তালিকা করতে পারছেন না, সঠিক মানুষের তথ্য তাদের কাছে নেই, নাকি কিছুটা অনেকটা শিথিলতা তারা দেখাচ্ছেন? আমার
কাছে মনে হয় এটা টোটালি সমন্বয়ের অভাব, কারণ জেলা উপজেলাতে যে তথ্যগুলো দেয়া হয় সেগুলো আসলে জেলা পর্যায়ে ঠিকমতো সমন্বয় করে সেটা আসলে প্রেজেন্ট করা হচ্ছে কিনা এই জায়গাটায় আমার মনে হয় ঘাটতি আছে। কারণ এত বেশি তফাৎ হওয়ার আসলে কোনো কারণ নেই। তবে আমি আরেকটা তথ্য দিই আপনাকে, যে আশ্রয়কেন্দ্রগুলো, সেই আশ্রয়কেন্দ্রগুলো কিন্তু গত কয়েকদিন আগেও, 2 দিন বা 3 দিন আগেও আশ্রয়কেন্দ্র ছিল 37টি, কিন্তু আজকে আশ্রয়কেন্দ্র আছে 50টি। সে আবার অন্যদিকে আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল 4,000-এর 4,500-এরও বেশি, কিন্তু সেই আশ্রয় গ্রহণকারী বা আশ্রিত সংখ্যা কিন্তু 3,500। তো আশ্রয়কেন্দ্র বাড়ছে, আবার অন্যদিকে আশ্রয় গ্রহণকারীর আশ্রয় সংখ্যা নেবার জন্য কমছে। মানুষজন সেখানে যাচ্ছে না, এই ধরনের ঘটনাও আসলে ঘটছে। অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে বেশ কিছু আমরা তথ্য পেলাম। ধন্যবাদ সবুজ মাহমুদ, একই সাথে ধন্যবাদ মোহন ইসলাম, আপনাদের দুজনকেই। নিশ্চয়ই নানা তথ্য আপনাদের কাছ থেকে আমরা পরবর্তীতে পাবো, এই পানিবন্দী মানুষদের দুর্ভোগের খবর জানতে পারবো।